সোনপুর গ্রাম খুব ভোরে জেগে উঠত। সূর্য ওঠার আগেই কাঁচা রাস্তাগুলোতে মানুষের ছায়া দেখা যেত। কোথাও কুয়ো থেকে জল তোলার শব্দ, কোথাও উনুনে জ্বলতে থাকা কাঠের চড়চড়ানি। এই গ্রামের একদম শেষ প্রান্তে একটা ভাঙাচোরা ঝুপড়ি ছিল, যার ছাদ জায়গায় জায়গায় ঝুঁকে গিয়েছিল। সেই ঝুপড়িতেই রামস্বরূপ শর্মা থাকত। রামস্বরূপের জীবন কখনো কেউ ঠিক করে দেখেনি। সে সব সময় অন্যদের প্রয়োজনের পেছনে দাঁড়িয়ে থাকত। কখনো খেতে মজুরি করত, কখনো স্কুলের চার দেয়ালে রাতে চৌকিদারি। বিনিময়ে যা জুটত সেটাই ছিল তার দুনিয়া। ছেঁড়া পোশাক, ক্ষয়ে যাওয়া চটি আর মুখে সব সময় জমে থাকা এক ক্লান্তি, যেন বয়সের আগেই সে বুড়ো হয়ে গিয়েছে। তার স্ত্রী শান্তিদেবী অনেক আগেই চলে গিয়েছিলেন। তখন আরব মাত্র ৮ বছরের ছিল। সেদিন রামস্বরূপ প্রথমবার নিজের ছেলেকে কাঁদতে দেখেছিল। এত বেশি কাঁদছিল যে দম আটকে আসছিল। সে ছেলেকে বুকে জড়িয়ে ধরেছিল আর কিছুই বলেনি। সেদিন সে ঠিক করে নিয়েছিল যে সে নিজের চোখের জল আর কখনো ছেলের সামনে ফেলবে না। আরফ পড়াশোনায় খুব ভালো ছিল। গ্রামের সরকারি স্কুল, মাটির দেয়াল, ভাঙা বেঞ্চ, কিন্তু তার চোখে একটা আলাদা উজ্জ্বলতা ছিল। মাস্টারমশাই প্রায়ই রামস্বরূপকে বলতেন, তোমার ছেলে অনেক দূর যাবে। রামস্বরূপ মাথা নেড়ে হাসত, যেন সে আগে থেকেই সব জানত। কিন্তু কেউ জানত না সেই হাসির পেছনে কত রাতের খিদে, কতবার ধার করা আনাজ আর কতবার নিজের ভাগে রুটি ছেড়ে দেওয়া লুকিয়েছিল। যখন আরব প্রথমবার বলেছিল, বাবা আমি বড় অফিসার হব, তখন রামস্বরূপ কোনো প্রশ্ন করেনি। সে শুধু বলেছিল, পড়ে নে বাবা। সেদিন থেকে সে নিজের জীবনের হিসেব বদলে দিল। নতুন জামা কাপড় পরা বন্ধ করে দিল, অসুস্থ হলেও ওষুধ খেত না। টাকা জমাতে থাকল ছেলের বইয়ের জন্য, তার ফিজের জন্য, তার স্বপ্নের জন্য। আরব যখন শহরের কলেজে পড়তে গেল, তখন প্রথমবার দুজনের মধ্যে দূরত্ব এলো। ফোনে কথা বলা কমে গেল। আরব শহরের দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়ল, আর রামস্বরূপ গ্রামের সেই ঝুপড়িতে বসে প্রতি সন্ধ্যায় আকাশের দিকে তাকিয়ে থাকত। মাঝে মাঝে সে ছেলেকে ফোন করত, কিন্তু যখন অনেকক্ষণ ঘণ্টি বাজার পরেও ফোন উঠত না, তখন সে নিজেই কল কেটে দিত। তার মনে হতো হয়তো পড়াশোনায় ব্যস্ত আছে। আইএএসের প্রস্তুতি সহজ নয়। অনেকবার আরব ভেঙে পড়ত, অনেকবার হতাশ হতো, কিন্তু প্রতিবার তার মনে পড়ত বাবার সেই ঝুঁকে যাওয়া পিঠ, তার নীরবতা, তার বিশ্বাস। সেই বিশ্বাসই তাকে আবার দাঁড় করাত। যেদিন রেজাল্ট এলো, গ্রামে যেন নিস্তব্ধতা নেমে এলো। কেউ বুঝতে পারছিল না এই আনন্দটা কেমন। রামস্বরূপ যখন জানতে পারল তার ছেলে আইএএস হয়েছে, তখন সে জোরে কিছু বলেনি। সে শুধু মন্দিরে গেল। চুপচাপ বসে থাকল আর অনেকক্ষণ চোখ বন্ধ করে রইল। কেউ দেখে ভাবল হয়তো সে কাঁদছে, কিন্তু আসলে সে ভগবানের কাছে কিছুই বলে উঠতে পারছিল না। পোস্টিংয়ের খবর এলো লখনউতে। বড় শহর, বড় পদ, বড় মানুষ। গ্রামবাসী বলল, এখন তো তোমার ছেলে অনেক বড় মানুষ হয়ে গিয়েছে। রামস্বরূপ শুধু এইটুকুই বলল, হ্যাঁ। তাতে গর্ব ছিল, কিন্তু তার চেয়ে বেশি ভয়। তার ভয় ছিল পাছে এই উচ্চতা ছেলেকে তার থেকে দূরে না করে দেয়। যখন আরদ শহরে চলে গেল, ঝুপড়িটা আরও বেশি নির্জন হয়ে গেল। রামস্বরূপ সকালে উঠত, কাজ করত, সন্ধ্যায় চুপচাপ বসে থাকত। ছেলের সাথে দেখা করার ইচ্ছা মনে অনেকবার জাগল, কিন্তু প্রতিবার সে নিজেকে আটকে নিল। তার মনে হতো এখন সে অফিসার, তার কাছে সময় কোথায় হবে। তারপর একদিন কেউ গ্রামে বলল, তোমার ছেলে ডিএম হয়ে এসেছে, তার অফিস অনেক বড়। সেই রাতে রামস্বরূপ ঘুমাতে পারল না। সে অনেক ভাবল, অনেকক্ষণ ধরে। অবশেষে সে সিদ্ধান্ত নিল, একবার দেখে আসব। কিছু চাইতে যাব না, শুধু দেখে নেব। সে নিজের পুরনো ঝোলাটা বের করল, তাতে ছেলের ছোটবেলার একটা ছবি রাখল। পরের দিন সকালে সে প্রথমবার সোনপুর থেকে বাইরে বেরোল। সে জানত না যে গেটে সে গিয়ে দাঁড়াবে, সেটাই তার জীবনের সবথেকে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। লখনৌয়ের সকাল সোনপুরের মতো হয় না। এখানে সূর্য ওঠার আগেই রাস্তাঘাট ঝলমল করতে থাকে, কারণ রাতেও শহর ঘুমায় না। রাস্তার ধারে বড় বড় হোর্ডিং, দ্রুত ছুটতে থাকা গাড়ি, কাঁচের অট্টালিকা আর প্রতিটি মুখে এক অদ্ভুত তাড়া। আরব শর্মা যখন প্রথমবার নিজের সরকারি বাংলোতে নামল, তখন কিছুক্ষণের জন্য সে চুপ হয়ে গেল। তার মনে হল সে অন্য কোনো জগতে চলে এসেছে। এমন এক জগৎ যেখানে দেয়ালগুলো মোটা, মেঝের জ্যাল্লা বেশি, আর কথা অনেক নিচু স্বরে বলা হয়। সে নিজের ব্যাগগুলো রাখল, ঘরগুলো দেখল, তারপর জানলা দিয়ে বাইরে তাকাল। সামনেই সবুজ লন ছিল, গেটে দুজন নিরাপত্তারক্ষী আর দূরে ছড়িয়ে থাকা শহর। তার মনে পড়ল সোনপুরের তার বাড়ি। মাটির দেয়াল,
বৃষ্টিতে চুইয়ে পড়া ছাদ আর বাবার সেই পুরনো তক্তপোষের কোণটা। ওসব মনে পড়তেই সে নিজের মুখ অন্যদিকে ফিরিয়ে নিল, যেন কোনো যন্ত্রণা হঠাৎ চোখের কোণে চলে এলো। প্রথম কয়েকটা দিন খুব ভারী কাটল। অফিস, মিটিং, ফাইল, ফোন, ট্যুর আর সব জায়গায় স্যার স্যার আওয়াজ। আরবের কাছে এসব নতুন ছিল না। সে কঠোর পরিশ্রম করে এই জায়গাটা পেয়েছিল। তবুও কোথাও ভেতরে একটা আওয়াজ তাকে বারবার খুঁচিয়ে যেত, এসব তোর বাবার সাহায্য ছাড়া হতো না। সেই আওয়াজটা তার ভালো লাগত, কিন্তু সে সেটাকে ভয়ও পেত, কারণ সেই আওয়াজের সাথে এক দায়িত্বও আসত, নিজের পুরনো জীবনকে স্বীকার করার দায়িত্ব। প্রতি রাতে খাওয়ার টেবিলে বসলে তার সামনে শহরের কোলাহল থাকত আর কানে গ্রামের সেই নিস্তব্ধতা। সে মাঝে মাঝে মোবাইলটা হাতে নিত, বাবার নম্বরটা দেখত, তারপর কল না করেই আবার রেখে দিত। তার মনে হতো কাল করব, কিন্তু কাল আসতে আসতে ফাইলের স্তূপ, মিটিংয়ের লিস্ট আর শহরের দৌড় তাকে আবার ধরে ফেলত। ওদিকে সোনপুরে রামস্বরূপের দুনিয়া বদলে তো গিয়েছিল, কিন্তু তার ঝুপড়িটা একই রকম রয়ে গিয়েছিল। গ্রামে লোকে এখন তাকে আইএএসের বাবা বলে ডাকত, কেউ সম্মানে, কেউ বা হিংসে। রামস্বরূপ প্রতিবার মাথা নিচু করে নিত। সম্মানেও তার ভয় লাগত, কারণ তার মনে হতো পাছে এই সম্মান তার ছেলের মনে অহংকার না এনে দেয়। কিন্তু সে কাউকে এটা বলে উঠতে পারত না। সে শুধু এইটুকু বলেই ক্ষান্ত হতো যে ছেলে বড় হয়েছে। অনেক রাত এমনও ছিল যখন রামস্বরূপ রুটি বানিয়ে রাখল আর নিজের ছেলের গলা শোনার জন্য ফোন মেলাল। ঘণ্টি বেজেই গেল, কিন্তু ফোন উঠল না। সে কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকত, তারপর চুপচাপ কল কেটে দিত। সে কখনো অভিযোগ করেনি, কখনো সাথে সাথে আবার ফোন করেনি। সে জানত বড় মানুষ হওয়া সহজ নয়, আর বড় মানুষের কাছে সময়ও কম থাকে। তবুও তার মন এক জায়গায় আটকে যেত। যদি আমার গলার স্বরই তার মনে না থাকে, তবে আমার মুখটা কেমন করে মনে থাকবে? আরবের জন্য লখনৌতে প্রতিদিন একটা পরীক্ষা ছিল। তাকে মানুষের সামনে কঠোর হতে হতো। অনেক সময় কারো কাজে নিয়ম বাধা হয়ে দাঁড়াত, তখন তাকে না বলতে হতো। না বলার সময় সে ভেতর থেকে ভেঙে পড়ত, কিন্তু মুখে সেই ভেঙে পড়া ভাব দেখাতে পারত না। তাকে এটাই শেখানো হয়েছিল যে অফিসার কখনো দুর্বলতা দেখায় না। ধীরে ধীরে এই অভিনয় তার স্বভাবের অংশ হয়ে উঠতে লাগল। এক সন্ধ্যায় তার ঘরে একটা পুরনো ফাইল এলো, সোনপুর অঞ্চলের উন্নয়ন প্রস্তাব। ফাইলের নিচে একটা গ্রামের নাম জ্বলজ্বল করছিল, সোনপুর। সেই নামটা দেখে আরবের শ্বাস কয়েক মুহূর্তের জন্য আটকে গেল। সে ফাইলটা খুলে দেখল, কিন্তু পড়তে পারল না। তার মনে হল যেন কাগজগুলোর মাঝে বাবার মুখটা রাখা আছে, যাকে সে দেখতে তো চায়, কিন্তু দেখেও দেখতে পারছে না। সে উঠে বারান্দায় চলে গেল। আজ শহরের আলোগুলো খুব চমকাচ্ছিল। তার হঠাৎ মনে পড়ল ছোটবেলায় যখন বিদ্যুৎ থাকত না, বাবা তাকে কোলে নিয়ে বলতেন, দেখ বাবা, আকাশে তারা আছে, তারা হয়ে যাস। সেদিন সে বাবাকে জিজ্ঞেস করেছিল, তারা কিভাবে হওয়া যায়? বাবা হেসে বলেছিলেন, অনেক অন্ধকার সহ্য করতে হয় বাবা। আজ আরবের কাছে আলো ছিল, কিন্তু সে ভুলে গিয়েছিল যে তার বাবা কত অন্ধকার সহ্য করেছিলেন। সেই রাতে আরব প্রথমবার বাবাকে কল করল। ঘণ্টি বাজল একবার, দুবার, তারপর বাবা ফোন ধরল। তার গলার স্বর খুব ক্ষীণ ছিল, যেন অনেক দূর থেকে আসছে। হ্যাঁ বাবা। সেই হ্যাঁ বাবা বলার মধ্যে কোনো অভিযোগ ছিল না, কিন্তু অনেক কিছু লুকিয়েছিল। আরবের চোখ ভিজে এলো। সে কিছু বলতে পারল না, শুধু এইটুকু বলল, বাবা কেমন আছো? ঠিক আছি বাবা, রামস্বরূপ বলল। তুই ঠিক আছিস তো? আরব হ্যাঁ বলল। আর সেই রাতে আরব প্রথমবার অনুভব করল বাবার ওই ঠিক আছের মধ্যে কতখানি ভাঙন ছিল। পরদিন সকালে সোনপুরে রামস্বরূপ সিদ্ধান্ত নিয়ে নিল। সে নিজেকে বলল, আমি কিছু চাইতে যাব না, শুধু দেখে আসব। সে তার পুরনো ঝোলায় ছেলের ছোটবেলার ছবিটা রাখল। তারপর ঝুপড়ির চৌকাঠে এক মুহূর্ত দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ভগবান শুধু একবার ছেলের মুখটা দেখিয়ে দিও। সে জানত না যে লখনৌয়ের সেই গেটে যেখানে সে গিয়ে দাঁড়াবে, তার ছেলে তাকে দেখেও চিনতে পারবে না, আর সেই মুহূর্তটাই দুজনের জীবনের সবথেকে বড় মোড় হয়ে দাঁড়াবে। লখনৌয়ের সেই সকালটা বাকি দিনগুলোর মতোই ছিল। প্রশাসনিক চত্বরের বাইরে গাড়ির সারি ছিল, সাদা নম্বর প্লেটের গাড়িগুলো একের পর এক ভেতরে যাচ্ছিল। নিরাপত্তারক্ষীরা নিজের নিজের জায়গায় মোতায়েন ছিল, কারো হাতে ফাইল ছিল,
কারো মুখে ব্যস্ততা। এখানে প্রতিটি মানুষ কোনো না কোনো কাজে এসেছিল, কেউ সুপারিশ, কেউ অভিযোগ, কেউ বা আশা নিয়ে। এই ভিড় থেকে একটু দূরে গেটের পাশে একটা বৃদ্ধ মানুষ দাঁড়িয়েছিল, রামস্বরূপ শর্মা। তার জামাকাপড় রাতের সফরের ধুলোয় আরও বেশি নোংরা হয়ে গিয়েছিল, পায়ে সেই পুরনো চটি যেগুলোর হিল প্রায় ক্ষয়ে গিয়েছিল, হাতে কাপড়ের ঝোলা যেটা সে বারবার শক্ত করে ধরছিল, যেন তার মধ্যে খুব দামি কিছু আছে। তার চোখ বারবার গেটের ভেতরে যাচ্ছিল, তারপর নিচে ঝুঁকে যাচ্ছিল। সে কাউকে জিজ্ঞেস করার সাহস পাচ্ছিল না। তার ভয় করছিল যদি কেউ বকা দেয়। সে নিজের মনে অনেকবার মহড়া দিয়েছিল যে ছেলেকে দেখলেই কি বলবে, বাবা নাকি আরফ, নাকি কিছুই না, শুধু চুপচাপ তাকে দেখে নেবে। কিন্তু যখন সামনে অত বড় গেট, অত উঁচু দেয়াল আর উর্দি পড়া লোকজন দেখল, তখন তার ভেতরের আত্মবিশ্বাস কোথাও হারিয়ে গেল। তার মনে পড়ল সোনপুরের সেই সকালগুলোর কথা, যখন সে মাঠ থেকে ফিরে আরাফকে স্কুলে ছাড়তে যেত। তখন তার কাছে কিছু ছিল না, তবুও সে ভয় পেত না। আজ তার কাছে ছেলের নাম ছিল, কিন্তু ভয় ছিল অনেক বেশি। কিছুক্ষণ পর চাঞ্চল্য বাড়ল। একটা গাড়ি এসে গেটে থামল। নিরাপত্তারক্ষীরা সতর্ক হয়ে গেল। ড্রাইভার দরজা খুলল। নীল স্যুট পরা এক তরুণ অফিসার নামল। মুখে গাম্ভীর্য, চালে আত্মবিশ্বাস। আরব শর্মা। রামস্বরূপের শ্বাস যেন আটকে গেল, তার চোখ ভিজে এলো। সেই একই মুখ, কিন্তু এখন অনেক বদলে গিয়েছে। সে কাঁপা কাঁপা পায়ে একটু এগিয়ে গেল, তার ঠোঁট নড়ল, কিন্তু আওয়াজ বেরোল না। তারপর সে পুরো শক্তি সঞ্চয় করে বলল, বাবা। আওয়াজ খুব ক্ষীণ ছিল, কিন্তু তার জন্য সেই আওয়াজটাই ছিল তার পুরো জীবন। আরফ থামল, সে সামনে তাকাল। এক মুহূর্তের জন্য তার নজর সেই বৃদ্ধ মানুষটার উপর স্থির হল। তারপর তার মুখে অস্বস্তি ফুটে উঠল। সে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, ছেঁড়া জামাকাপড়, ঝোঁকা কোমর, নোংরা চটি। হ্যাঁ? আরফ জিজ্ঞেস করল। গলার স্বর ছিল আনুষ্ঠানিক। রামস্বরূপের হাত দুটো নিজে থেকেই জুড়ে গেল। আমি তোমার বাবা। সেই মুহূর্তে সময় যেন থমকে গেল। আরবের মুখ শক্ত হয়ে গেল। তার ভেতরে একটা ধাক্কা লাগল, কিন্তু সেই ধাক্কাটা সে চেপে দিল। তার মাথায় তখন অনেক কথা ঘুরছিল, গেট, লোকজন, মিডিয়া, ইজ্জত, পদ। সে গার্ডের দিকে তাকিয়ে বলল, দেখুন, এই ধরনের লোক রোজ আসে, এদের গেটের বাইরেই রাখুন। রামস্বরূপের মনে হল যেন কেউ তার বুকে পাথর চাপা দিয়ে দিয়েছে। সে কিছু বলতে পারল না। তার চোখ আরবের মুখের উপর আটকে থাকল, যেন সে তার মধ্যে নিজের ছেলেকে খুঁজছিল, কিন্তু সেখানে শুধু অফিসারকেই দেখা যাচ্ছিল। বাবা, সে আবার বলল, আমি সত্যি এখানে। নাটক করবেন না, আরব বলল, আমার কাছে সময় নেই। গার্ডরা এগিয়ে এলো। একজন রামস্বরূপের হাত হালকা করে ধরল। চলুন দাদু, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। রামস্বরূপ প্রতিবাদ করল না। সে শুধু আরও একবার আরবের দিকে তাকাল। তার চোখে কোনো রাগ ছিল না, ছিল শুধু এক গভীর ক্লান্তি, যেন কেউ তার শেষ আশাটুকুও কেড়ে নিয়েছে। তাকে গেট থেকে একটু দূরে নিয়ে যাওয়া হলো। সে ওখানেই দাঁড়িয়ে থাকল, বসল না, কারণ সে সারা জীবন দাঁড়িয়েই থাকত। সে এইভাবেই অপেক্ষা করেছিল, শুধু আজ অপেক্ষার মানে বদলে গিয়েছিল। ওদিকে আরব ভেতরে চলে গেল, কিন্তু তার পা দুটো যেন ভারী হয়ে গিয়েছিল। লিফটে দাঁড়িয়ে সে হঠাৎ শ্বাস নিতে কষ্ট অনুভব করল। তার মনে পড়ল, ছোটবেলায় যখন সে ভয় পেত, তখন বাবা তার হাত ধরে নিতেন। আজ সে সেই হাতটাকেই ঝটকিয়ে দিয়েছিল। নিজের কেবিনে পৌঁছাতেই সে চেয়ারে বসার চেষ্টা করল, কিন্তু বসতে পারল না। ফাইলগুলো সামনেই ছিল, কিন্তু অক্ষরগুলো ঝাপসা দেখাচ্ছিল। বারবার তার চোখের সামনে সেই ঝুঁকে যাওয়া মুখটা ভেসে আসছিল। পিয়ন দরজায় দাঁড়িয়ে বলল, আজ আপনার নামে একটা অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট এসেছে, গ্রাম থেকে। আরব মাথা তুলে দেখল, নাম রামস্বরূপ শর্মা, সোনপুর। আরবের হাত থেকে পেনটা পড়ে গেল। তার ভেতরে কিছু একটা ভেঙে গেল, যেন কেউ স্তরে স্তরে তার কঠোরতা ছাড়িয়ে নিল। সে বুঝতে পারল, গেটে দাঁড়িয়ে থাকা মানুষটা কোনো নাটক করছিল না, তিনি তার বাবা ছিলেন। তার হঠাৎ মনে হল, যে গেটে সে নিজের বাবাকে আটকেছে, সেই গেটটাই আজ তাকে মানুষ হতে বাধা দিচ্ছে। সে দ্রুত বলল, ওনাদের এখনই ভেতরে নিয়ে আসুন। বাইরে রামস্বরূপ তখনও দাঁড়িয়েছিল। সে বসার সাহস করেনি। তার ভয় করছিল, যদি সে বসে পড়ে তবে আর উঠতে পারবে না। গার্ডরা তার কাছে এলো। এবার তাদের গলার স্বর বদলে গিয়েছিল। দাদু, ভেতরে চলুন, সাহেব ডাকছেন।
রামস্বরূপ কিছু জিজ্ঞেস করল না। সে শুধু নিজের ঝোলাটা শক্ত করে ধরল আর ধীরে ধীরে ভেতরের দিকে এগিয়ে গেল। প্রতিটি কদমের সাথে তার বুক কাঁপছিল। সে জানত না ভেতরে কি হতে চলেছে, মিলন নাকি শেষ ভাঙন। কিন্তু এটা নিশ্চিত ছিল, যাই হবে সে চুপচাপ সহ্য করে নেবে, কারণ সে একজন বাবা ছিল। আরব নিজের কেবিনে একা দাঁড়িয়েছিল। জানলার বাইরে লখনৌ নিজের গতিতে চলছিল, কিন্তু তার ভেতরে সবকিছু থমকে গিয়েছিল। দেয়ালের ঘড়ির কাঁটাগুলো চলছিল, কিন্তু তার মনে হচ্ছিল যেন সময় তাকে এখানেই আটকে ফেলেছে। কিছুক্ষণ আগে যা ঘটেছিল তা বারবার তার চোখের সামনে আসছিল। গেট, উর্দি আর সেই ঝুঁকে যাওয়া মুখটা। সে বুঝতে পারছিল না সে এমনটা কেন করল। সে কোনো খারাপ মানুষ ছিল না, সে কখনো কারোকে ইচ্ছে করে অপমান করেনি। তবে আজ নিজের বাবার সামনেই সে এত কঠোর কিভাবে হয়ে গেল? সে নিজের হাতের তালুগুলোর দিকে তাকাল। সেই হাতগুলো দিয়ে বাবা কখনো তার আঙুল ধরে তাকে হাঁটতে শিখিয়েছিলেন। আজ সেই হাত দিয়েই সে ইশারায় বলেছিল, সরিয়ে দাও। তার ভেতরে এক অদ্ভুত ঘাবড়ানি ছড়িয়ে পড়তে লাগল। তার নিঃশ্বাস ছোট হয়ে আসছিল। সে চেয়ারে বসে পড়ল, আবার উঠে দাঁড়াল। ঘরে রাখা আয়নাটা তার দিকে তাকিয়েছিল। সে আয়নার সামনে গেল। সামনে একজন অফিসার দাঁড়িয়েছিল, পরিষ্কার পোশাক, মাপা চালচলন, শক্ত মুখ। কিন্তু সেই মুখের পেছনে কোথাও একটা ভীতু বাচ্চা লুকিয়েছিল, যে নিজের বাবার সাথে চোখ মেলাতে পারছিল না। তার মনে পড়ল ছোটবেলার সেই রাতের কথা, যখন প্রচণ্ড জ্বরে সে কাঁপছিল। বাবা সারা রাত তাকে বুকে জড়িয়ে রেখেছিলেন। সকাল পর্যন্ত নিজে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না, তবুও হেসে বলেছিলেন, এখন ঠিক আছিস তো বাবা? সেই রাতে বাবা যন্ত্রণা প্রকাশ করেননি। আজ সেও যন্ত্রণা দেখায়নি। কিন্তু পার্থক্য এটাই ছিল যে আজকের যন্ত্রণাটা অন্য কাউকে দেওয়া হয়েছিল। দরজায় হালকা টোকা পড়ল। পিয়ন উকি দিয়ে বলল, স্যার, উনি এসেছেন। আরবের হৃৎস্পন্দন বেড়ে গেল। পাঠিয়ে দাও, সে বলল, কিন্তু গলার স্বরে সেই দৃঢ়তা ছিল না যেটা কিছুক্ষণ আগে গেটে ছিল। রামস্বরূপ ঘরে ঢুকলেন। সেই ধীর পা, সেই ঝুঁকে যাওয়া কোমর। তিনি চোখ তুলে তাকালেন না। হয়তো তার ভয় করছিল, অথবা হয়তো তার আর কোনো আশাই ছিল না। তার হাতে সেই ঝোলাটা ছিল যেটাকে সে বুকের সাথে জাপটে ধরেছিল। আরব তাকে দেখে এক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। এটা সেই মানুষটাই যাকে সে বাইরে নাটক বলেছিল, সেই মানুষটাই যে কখনো তার সাথে চড়া গলায় কথা বলেনি। বসুন বাবা, আরব বলল। রামস্বরূপ বসলেন না। সে মাথা নেড়ে বলল, না বাবা, আমি ঠিক আছি। ওই বাবা শব্দটা আরবের ভেতরের বাঁধ ভেঙে দিল। সে এগিয়ে গেল, আর কিছু না ভেবে বাবার পায়ে লুটিয়ে পড়ল। চেয়ার, টেবিল, পদ সব কিছু পেছনে পড়ে রইল। বাবা, আমাকে ক্ষমা করে দিন। তার গলার স্বর ভেঙে যাচ্ছিল। আমি চিনতে পারিনি নাকি চিনতে চাইনি জানি না। ঘরে উপস্থিত লোকজন স্তম্ভিত হয়ে গেল। কেউ কখনো এমন দৃশ্য দেখেনি। একজন আইএএস অফিসার নিজের বাবার পায়ে বসে কাঁদছিল। রামস্বরূপ তাড়াতাড়ি তাকে তোলার চেষ্টা করল। আরে, এ কি করছিস বাবা? লোকজন দেখছে। আরব মাথা তুলল। তার চোখ লাল হয়ে গিয়েছিল। দেখতে দাও বাবা, আজ দেখতে দাও। আমি আজ অফিসার হয়ে থাকতে চাই না। কিছুক্ষণের জন্য ঘরে পুরোপুরি নিস্তব্ধতা ছেয়ে গেল। রামস্বরূপ ধীরে ধীরে নিজের হাতটা ছেলের মাথায় রাখল। সেই হাত যেটাতে শিরাগুলো জেগে উঠেছিল, সেই হাত যেটা কখনো কোনো অভিযোগ করেনি। আমি তোর সাথে দেখা করতে সেজন্য আসিনি, রামস্বরূপ বলল। তার গলার স্বর খুব শান্ত ছিল। আমি তো শুধু দেখতে চেয়েছিলাম যে আমার ছেলে সত্যি কি হয়ে গিয়েছে। আরব কিছু বলল না। সে ভয় পাচ্ছিল এই প্রশ্নের উত্তরের জন্য। রামস্বরূপ জানলার দিকে তাকাতে লাগলেন। গ্রামে সবাই বলে আমার ছেলে বড় মানুষ হয়ে গিয়েছে। আমি শুধু এটা জানতে চেয়েছিলাম যে বড় মানুষ হওয়ার পরেও তুই আমাকে আপন বলে মানিস কিনা। আরবের মাথা নিচু হয়ে গেল। তার কাছে কোনো অজুহাত ছিল না। সে জানত যে আজ গেটে সে নিজের বাবাকে স্বীকার করেনি। বাবা, সে খুব নিচু স্বরে বলল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিসে? রামস্বরূপ জিজ্ঞেস করলেন। লোকজনকে, নিজের পদকে, আর হয়তো নিজের দারিদ্র্যকে। আরব বলল, আমি ভুলে গিয়েছিলাম যে সেই দারিদ্র্যই আমাকে এখানে পৌঁছে দিয়েছে। রামস্বরূপ গভীর শ্বাস নিলেন। দারিদ্র্য কোনো অপরাধ নয় বাবা, তিনি বললেন। অপরাধ তখন হয় যখন মানুষ নিজের অতীত নিয়ে লজ্জা পেতে শুরু করে। এই কথাগুলো কোনো বকুনি মতো ছিল না,
এগুলো তো অনেক পুরনো ব্যথার এক সত্য ছিল। রামস্বরূপ নিজের ঝোলাটা খুললেন। সেখান থেকে একটা পুরনো দুমড়ানো মোচড়ানো ছবি বের করলেন, আরবের ছোটবেলার ছবি। আমি এটা সবসময় সাথে রাখি, তিনি বললেন, যাতে ভুলে না যাই যে আমি কার জন্য বেঁচেছিলাম। আরও ছবিটা দেখল আর হু হু করে কেঁদে ফেলল। সে বুঝতে পারল যে মানুষটাকে সে গেটে আটকে ছিল, সেই মানুষটাই তার পুরো জীবনের ভিত্তি ছিল। বাবা, সে বলল, আজ যদি আপনি না আসতেন তবে আমি অফিসার তো থেকে যেতাম, কিন্তু মানুষ হিসেবে বেঁচে থাকতাম না। রামস্বরূপ হালকা হাসলেন। মানুষ হওয়া একদিনের কাজ নয় বাবা, তিনি বললেন, তবে আজ তুই প্রথম পদক্ষেপটা ফেলেছিস। বাইরে অফিসের কোলাহল আবার ফিরে আসছিল, ফাইলগুলো অপেক্ষা করছিল। কিন্তু ঘরের ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। আজ এখানে কোনো আদেশ লেখা হয়নি। আজ এখানে একজন ছেলে তার বাবাকে ফিরে পেয়েছিল, আর আরব বুঝতে পেরেছিল কয়েক মিনিটের একটা ভুল সারা জীবনের গতিপথ বদলে দিতে পারে। সেই দিনের পর অফিসের পরিবেশ আর আগের মতো রইল না। বাইরে সেই একই ভিড় থাকত, সেই একই ফাইলগুলো থাকত, কিন্তু সেই বড় চেয়ারে বসা মানুষটার মনে এখন আর সোনপুরের সেই মাটির দেয়ালগুলোর জন্য কোনো লজ্জা ছিল না, বরং এক গর্ব ছিল। গাড়িগুলো ছিল সেই একই সুরক্ষাকর্মী, সেই একই ফাইল আর সেই একই নিয়ম, কিন্তু ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। আরব এখন চেয়ারে আগের মতো বসত না। সে প্রায়ই জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকত সেই গেটের দিকে, যেখানে কিছু ঘন্টা আগে তার বাবা চুপচাপ দাঁড়িয়েছিল। তার মনে হতো যেন সেই গেট এখন শুধু লোহার নয়, বরং তার ভেতরের দূরত্বের প্রতীক হয়ে গিয়েছে। রামস্বরূপকে আরব তার সরকারি আবাসে রাখল। বাবা মানা করেছিলেন, বলেছিলেন, আমি এখানেই ঠিক আছি বাবা। কিন্তু আরব প্রথমবার জোর দিল। সেই জোরের মধ্যে অধিকার ছিল না, বিনতি ছিল। সে চেয়েছিল যে বাবা কিছুদিন তার কাছে থাকুক, যেন সে নিজের ভেতরের খামতিকে সময় দিয়ে ভরিয়ে তুলতে চায়। প্রথম রাতে যখন রামস্বরূপ সেই বড় বাংলোর ঘরে ঘুমালেন, তখন তার ঘুম এলো না। এত নিস্তব্ধতা তিনি কখনো দেখেননি। গ্রামের রাতগুলোও কথা বলত, ঝিঁঝি পোকা, হাওয়া, দূরের কুকুরের ডাক, এখানে সবকিছু চুপ ছিল। তিনি বিছানায় বসে রইলেন আর অনেকক্ষণ ধরে ছাদ দেখতে থাকলেন। তাকে বারবার সেই প্রশ্নটাই বিঁধতে থাকল, যদি আমি গেটে চিনে নেওয়া হতাম, তবে কি আজ এই সবকিছু আলাদা হতো? সকালে যখন আরব তৈরি হয়ে বেরোল, তখন বাবা সেটাই করলেন যেটা তিনি ছোটবেলায় করতেন। তিনি ধীরে করে বললেন, আজ ঠান্ডা আছে, সোয়েটারটা রেখে নিস। আরব এক মুহূর্তের জন্য থমকে গেল। এত বড় বাংলো, এত বড় পদের মাঝে ওই বাক্যটি তাকে আবার সোনপুরের সেই ঝুপড়িতে নিয়ে গেল। তার চোখ ভিজে এলো, কিন্তু সে কিছু বলল না, শুধু মাথা নিচু করে নিল। সেই দিন আরব একটা নতুন আদেশ নয়, বরং একটা নতুন চিন্তা আপন করে নিল। সে গেটে মোতায়েন সব সুরক্ষাকর্মীর সাথে কথা বলল। সে পরিষ্কার শব্দে বলল, এখানে আসা প্রতিটি মানুষ আগে একজন মানুষ। তার মর্যাদা, তার পোশাক, তার ভাষা পরে দেখা হবে। এই আদেশ কাগজে লেখা হলো না, কিন্তু সবাই সেটা শুনল আর বুঝল। কিছুদিন পর আরব নিজের বাবাকে নিয়ে সোনপুর গেল। সেই একই গ্রাম, সেই একই কাঁচা গলি, সেই একই ঝুপড়ি। কিন্তু এইবার গ্রামবাসীর চোখে রামস্বরূপ শুধু একজন বৃদ্ধ মানুষ ছিল না, সে সেই অফিসারের বাবা ছিল যে তাদের মাঝখান থেকেই বেরিয়েছে। রামস্বরূপ কারও অভিনন্দন গ্রহণ করলেন না। সে চুপচাপ ঝুপড়িতে গেল, তক্তপোষে বসল আর মাটির দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, যেন সে এটা পরখ করছিল যে এখনও এই মাটি তাকে চেনে কিনা। আরব গ্রামের স্কুল পরিদর্শনে গেল, সেই একই স্কুল যেখানে সে পড়েছিল। ভাঙা বেঞ্চগুলো এখনও ছিল, দেয়ালগুলো এখনও খসখসে ছিল। সে মাস্টারমশাইকে জিজ্ঞেস করল, বাচ্চাদের সবচেয়ে বেশি কিসের অভাব? মাস্টারমশাই বললেন, বিশ্বাসের। সেই দিন আরব প্রথমবার অনুভব করল যে অফিসার হওয়া শুধু সিদ্ধান্ত নেওয়ার কাজ নয়, বরং আশা ফিরিয়ে দেওয়ার কাজও বটে। রাতে ঝুপড়ির বাইরে দুজনে পিতাপুত্র বসেছিল। আকাশে তারা ছিল, সেই একই তারা যেগুলোর দিকে কখনো রামস্বরূপ আঙুল তুলে বলেছিলেন, তারা হয়ে যাস। আরব অনেকক্ষণ পর জিজ্ঞেস করল, বাবা, যদি সেই দিন আমি গেটে চিনে ফেলতাম তবে? রামস্বরূপ কথা শেষ করতে দিলেন না। তিনি বললেন, তবে হয়তো এই বোধটা এত গভীর হতো না। সেই উত্তরে কোনো অভিযোগ ছিল না, শুধু স্বীকার ছিল। পরের দিন রামস্বরূপ ফিরে যাওয়ার কথা বললেন। আরব আটকাল না। সে বুঝে গিয়েছিল বাবার সঙ্গ বেঁধে রাখা যায় না, বুঝে
ছেড়ে দিতে হয়। স্টেশনে বিদায় নেওয়ার সময় রামস্বরূপ শুধু এইটুকু বললেন, বাবা, সুযোগ অনেক আসবে, কিন্তু মনে রাখিস, যদি কোনো দিন তুই নিজের কাছ থেকে ভয় পেতে শুরু করিস, তবে বুঝে নিবি যে কোথাও মানুষটা পেছনে রয়ে যাচ্ছে। ট্রেন চলতে শুরু করল। আরব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখতে থাকল। তার ভেতরে এখন আর কোনো শূন্যতা ছিল না, বরং একটা দায়িত্ব ছিল, প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব। লখনৌ ফিরে আরব নিজের কেবিনের দেয়ালে কোনো প্রশংসাপত্র লাগাল না। সে সেখানে একটা ছোট ছবি রাখল নিজের বাবার, যাতে যখনই সে চেয়ারে বসবে তার মনে থাকে যে সে কোথা থেকে এসেছে। অনেক মাস পরে কেউ তাকে জিজ্ঞেস করল, স্যার, আপনার কাছে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কোনটি মনে হয়েছে? আরাফ জবাব দিল, সেই দিন যখন আমাকে অফিসার আর ছেলে এই দুটির মধ্যে একটিকে বেছে নিতে হয়েছিল, আর আমি দেরি করে হলেও মানুষটাকেই বেছে নিয়েছিলাম। কাহিনী এখানেই শেষ হয় না, কারণ প্রতিদিন প্রতিটি গেটে কোনো না কোনো রামস্বরূপ দাঁড়িয়ে থাকে, আর প্রতিদিন প্রতিটি চেয়ারে কোনো না কোনো আরাফ বসে থাকে। তফাৎ শুধু এইটুকু, কেউ চিনে নেয় আর কেউ শিখতে দেরি করে ফেলে। যদি এই কাহিনী আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, যদি কোনো মুহূর্তে আপনার চোখ ভিজে গিয়ে থাকে, তবে এটাকে শুধু অনুভব করবেন না, এই ভিডিওটি লাইক করুন, যাতে এমন কাহিনী আরও মানুষের কাছে পৌঁছতে পারে। শেয়ার করুন, কারণ হয়তো কোনো বাবা বা কোনো ছেলে আজ এই কাহিনীর মধ্যে নিজেকে খুঁজে পাবে। আর যদি আপনি এমনই মর্মস্পর্শী ভাবুক আর সত্যি কাহিনী রোজ দেখতে চান, তবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, স্টোরি বাই এসপি। আর হ্যাঁ, কমেন্ট অবশ্যই করবেন, আর আমাদের জানান আপনি এই কাহিনী কোথা থেকে দেখছেন, আর এই কাহিনীর কোন মুহূর্তটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি ছুঁয়ে গিয়েছে। আপনার একটি কমেন্ট আমাদের জন্য পরের কাহিনী লেখার শক্তি যোগায়। ধন্যবাদ।